নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। টেবিলের উপর সারিবদ্ধভাবে রাখা ফাইল, মমতা, অভিষেক, পুলিশ, স্বাস্থ্য, রাজ্যের সমস্ত বিষয়ের খুঁটিনাটি আপডেট এই ফাইল বন্দি। শেষ 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে সোর্স মারফত জোগাড় করা সরকারের বিপক্ষে একাধিক ডকুমেন্ট যিনি লাগাতার মানুষের সামনে তুলে ধরেছেন, সেই সন্ময় ব্যানার্জি আজকে আমাদের চ্যানেলে এক্সক্লুসিভ ইন্টারভিউতে এই প্রথম রাজ্যে পরিবর্তন এবং পালাবদলের পর। শর্মাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। প্রথম কথা, দীর্ঘ 6 মাস, আরো স্পেসিফিক্যালি বললে শেষ 6 বছর নিরলস পরিশ্রম করেছেন। থানায় বারংবার চিঠি, হাজিরা, হুমকি, থ্রেট, সমস্ত কিছু আপনাকে সহ্য করতে হয়েছে। আজকে এই যে সময়টা, এটা কি মুক্তির হাসি, মুক্তি পাচ্ছেন একটা? মুক্তির হাসি কিনা বলবো না, অনেক আমি তো কোনো প্রশাসনিক পদে নেই, কোনো রাজনৈতিক পদে নেই শিবম, তুমি জানো। আমি প্রথমেই আজকে তুমি এসছো, অনেক ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সমস্ত যারা দর্শক আছেন তাদের ধন্যবাদ জানাবো, এবং অবশ্যই শিবম আমার অত্যন্ত প্রিয় জার্নালিস্ট। আমি বলি, আমি নিজে সাংবাদিক নই, কিন্তু আমি যে 2-3 জনকে সাংবাদিক বলে মনে করি তার মধ্যে শিবম একজন, ডিজিটাল মাধ্যমে যারা কাজ করছেন, আমি তাদের নমস্কার জানাচ্ছি। কিন্তু বড় প্রশান্তির রাত কাটিয়েছি গতকাল শিবম, বিশ্বাস করো। আমি বহুকাল রাতে ঘুমোই না। আমি যখন ঘুমোতে যাই তখন আমার বাড়ির পাশে সবাই মর্নিং ওয়াকে যায়। সকাল 9টা-10টায় উঠি, কোনোদিন সকাল 8টায় উঠে পড়ি। দিনরাত পড়াশোনা করেছি, চেষ্টা করেছি, চর্চা করেছি। তথ্যের বাইরে যে অনেক ভুলভ্রান্তি আমাদেরও হতো, এমন অনেক রিপোর্টিং অনেক সময় করেছি, অ্যাজাম্পশনের ভিত্তিতে করেছি। আমার লক্ষ্যটা ছিল ইদানিংকালে অ্যাজাম্পশনের বাইরে বেরিয়ে আসা, যেটুকু ডকুমেন্ট পাবো তার অ্যানালিসিস করবো। সেই অ্যানালিসিসে আমি দুটো পন্থা নিয়েছিলাম। একটু নিজের কথা বলছি এবং কোনো মনে করো না কিছু, কেন তুমি প্রশ্নটা একটু ব্যক্তিগত স্তরে করলে বলে বলছি। আমি একটু ওই স্পেশাল বাইট নেওয়া থেকে বেরিয়ে এসেছিলাম। দীর্ঘদিন ধরে বহু মানুষের বক্তব্য সম্প্রচার করেছি, সরকারি কর্মচারী সেগমেন্টটা ছাড়া আর আইনজীবী সেগমেন্টটা ছাড়া আমি বাইট নেওয়া থেকে বেরিয়ে এসেছি। আমার মনে হয়েছে অ্যানালিসিস করাটা, ঠিকঠাক তথ্য দিয়ে পড়াশোনা করে কাজটা করা দরকার, এবং সেই ক্ষেত্রে যতটা পেরেছি পড়াশোনা করেছি। এবং আমার একটা আনন্দের জায়গা শিবম, সেটা হচ্ছে যে তথাকথিত বাংলার ইনভেস্টিগেটিভ জার্নালিজম হারিয়ে গেছে বাংলার মাটি থেকে দাঁড়িয়ে। আমাকে বহুদিন আগে একজন সাংবাদিক, পল্লকের নাম হচ্ছে হলধর পটল, বর্তমান পত্রিকার ছেলে, উনি একটা খুব দামি কথা আমাকে বলেছিলেন, আমার জীবনের মননে সেটা নিয়ে নিয়েছিলাম। সেটা হচ্ছে যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হচ্ছে প্রথম দুটো জিনিসের উপর নির্ভর করে। ইনভেস্টিগেটিভ মাইন্ড, তথ্য অনুসন্ধান করার মানসিকতা আছে কিনা, আর স্যাংশন অফ দ্য অ্যাপ্রুভাল অথরিটি, অর্থাৎ যে সংবাদ মাধ্যম গোষ্ঠী আপনাকে ডিপ্লয়েড করছেন তিনি কতটা ছাড়পত্র দিন। এই দুটোর উপর নির্ভরশীল। কারণ আমাদের তো দ্বিতীয়টা নেই, আমরা নিজের বস নিজেরাই, জানো। তাহলে রয়েছে প্রথমটা হচ্ছে ইনভেস্টিগেটিভ মাইন্ড আছে, সেই ইনভেস্টিগেটিভ মাইন্ডটা তৈরি করতে হয়। শিবম, তুমি যেমন পাগলের মতো দৌড়ে যাও, কখনো দেখি শ্রীরামপুরে, কখনো দেখি গড়িয়াতে, এই যে তুমি দৌড়টা দিতে পারো, তোমার বয়স আছে, তোমার এনার্জি আছে, তোমার উইল আছে। কিন্তু আমার না, বয়সটা হয়ে গেছে, আমি এক সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে পড়ে গেছি। আমার খালি মনে হয় আরো পড়াশোনাটা বাড়াই, এবং ওই পড়াশোনা বাড়াতে গিয়ে গিয়ে প্রচুর রিসোর্স তৈরি করি। আমি আজকে বলতে কোনো অসুবিধা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের 13তলা থেকে আমি প্রচুর নথি সরিয়েছি। তিনি আমার সম্বন্ধে এখন যদি এফআইআর করেন কোনো অসুবিধা নেই, আমি জেল খাটতেও রাজি আছি। প্রচুর নথি সরিয়েছি। তোমার যদি মনে থাকে শিবম, আজকে আমার বলতে কোনো অসুবিধা নেই, এতদিন বলতে পারিনি। সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে অধুনা কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, পরাজিত মুখ্যমন্ত্রী, তিনি একটা সময় নবান্নের সমস্ত তলায় সিসিটিভিতে জোর দিলেন, ঘরে ঘরে সিসিটিভি। আমাকে যে ভদ্রলোক নথিগুলো দিতেন নবান্ন থেকে, সেই ভদ্রলোক নিজের ফোন থেকে ফোন করতেন না, অবভিয়াসলি এমন ফোন থেকে ফোন করতেন যাতে আমার ফোনটাও করতেন না, আরেকজনের ফোনে, সেখান থেকে আমি ধরতাম। তো উনি বললেন যে আরে আমার মুখের কাছেই তো সিসিটিভিটা বসিয়ে দেওয়া হয়েছে, আমি ছবিটাও তো তুলতে পারবো না, মোবাইলটাও এখন ঘরের বাইরে রেখে আসতে হচ্ছে, কি করবো সোনবাবু, এটা তো বাস্তব অবস্থা। আমি বলছি এই কাজটা আমরা করতে পেরেছি শিবম, যখন আনন্দবাজার মাথা নুইয়ে গেছে, বর্তমান তো ফান্ডেড বাই মানে সরকার ছিল, এই সময় তো এখন ভাইপো কিনে নিয়েছে অ্যাডভোকেটকে দিয়ে, আজকাল সত্যমকে দিয়ে মমতা কিনিয়েছেন, প্রতিদিনে তো 3জন সাংসদ করে দিয়েছেন।
তার মধ্যে মধ্যে দুজন সাংসদ জেল টেলও খেটেছে। হুম, বলতে এন্টার বাংলা মিডিয়া কোলাপস করে গেছে। বিশ্ব মজুমদার তো প্র্যাকটিক্যালি বাড়ির কাজের লোক হয়ে গেছে। হুম, বললে রেগে যাবেন, রাখবেন না। এই বিশ্ব, মাইক্রোফোনের তারটা ঠিক করতো। এই বিশ্ব, তুই কোথায় গেলি? আমরা বাড়ির কাজের লোককে ওই ভাষায় কথা বলি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন এটা তার পার্সোনাল কানেকশনস এর জন্য করেন, কিন্তু বিশ্বই বা মেনে নেন কেন? তিনি তো একটা সংবাদ মাধ্যমের হেড, মেনে নেন এই কারণে তিনিও জানেন তার গুরুত্বটা সরকারে করেছেন। ফলে হুম, নিউজ 18-এর মতো চ্যানেল এইভাবে তার সত্য গ্রহণ করে নিয়েছে। জি 24 ঘন্টা ছেড়ে দাও, লিস সেড ইজ বেটার। সাংবাদিকতা আমি বলি না, জি 24 ঘন্টা যারা মানে বহু ভালো সাংবাদিক আছেন, এটাও স্বীকার করবো না, কিন্তু নিউজ পলিসি তাদের হুম, এত অগুন্তি মিথ্যা কথা বলে। হুম, বাকি রইল কে? আনন্দবাজার গোষ্ঠী, এবিপি আনন্দ গোষ্ঠী। তুমি দেখেছো আমি সংবাদ মাধ্যমের ব্যাপারে প্রচন্ড ক্রিটিক্যাল, তার কারণ আমি Right. 3 দশক আনন্দবাজার পত্রিকা বিজ্ঞাপন দপ্তরে কাজ করেছি। হুম, আমি নিজে কোনোদিন সাংবাদিক ছিলাম না, এখনো সাংবাদিক নই। যে অর্থে তুমি সাংবাদিক বা মানব গুহ সাংবাদিক বা শফিকুলও সাংবাদিক, আমি কিন্তু সেই ক্যাটাগরির লোক নই। আমি কথা বলি, দেখি, যা ভালো লাগে লিখি, এই। হুম, তো আনন্দবাজার পত্রিকায় 3 দশক ম্যানেজমেন্টে কাজ করেছি। অনেকে হুম। বলেন আমি ওই কাগজ মারতাম নয়, আমি এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি। লাস্ট 13-14 বছর আমি আনন্দবাজার পত্রিকায়, মানে যখন রিটায়ার করেছি, ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়েছি, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেডে কাজ করতাম ম্যানেজমেন্টে। তো আমি কাজ থেকে দেখেছি একটা সংবাদ মাধ্যমের অবনমনটা। আগে ভালো হোক খারাপ হোক, সমালোচক হোক, তার পদ সবসময় ঠিক না হতে পারে। সুমন চট্টোপাধ্যায়কে দেখেছি ওই চেয়ারে বসে থাকে। এখন কারা বসে আছেন? মামা মাসিরা, হুম, যাদের তুমি কিছু না, তাদের তাদের ডিটেলসটা তুমি ঘাটলে বুঝতে পারবে যে কি সাংঘাতিক চলছে। সেটা নিয়ে পরবর্তীকালে তোমাকে দরকারে আরো কথা বলবো। এবিপি আনন্দ, ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বাংলার সব থেকে সেরা সঞ্চালকের নাম সুমন দে। হুম, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে রিপাবলিকের ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও বলি এটা, যে ওর সঞ্চালনা দেখে বড় হয়েছে, মানে এই জীবনটা কাটিয়ে বড় হয়েছি বলবো না। সেই এবিপি আনন্দর মাথা ঝুঁকিয়ে দেওয়া, কেস খেয়েছে তাও মাথা ঝুঁকিয়ে দিয়েছে, নিশ্চয়ই ব্যবসায়িক কারণ ছিল, আর কি কি কারণ ছিল জানি না। সেই আবহে দাঁড়িয়ে ডিজিটাল মাধ্যমের কাজ করাটা খুব রেলিভেন্ট, খুব প্রাসঙ্গিক। Right. শফিকুল, মানব, রোজিনা, সদ্যশীল, শিবম দের দেখে হুম। বাংলা একটা প্যারালাল চিন্তা ভাবনা বাঙালি মননে চিন্তায় গড়ে উঠেছে। হুম। এটা স্বীকার করি আর অস্বীকার করি, কেউ অস্বীকার করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এটা গড়ে উঠেছে। বাঙালি জানতে পড়ে ফেলছে। আজকে যে এই ডিএ সরকারি কর্মচারীদের এইভাবে প্রতারণা, কোন মিডিয়া কথা বলেছে? অভিরূপ সরকার, যিনি ডিএ কাড়ার জন্য চেষ্টা করেছেন, তাকে দিয়ে আনন্দবাজার পোস্ট এডিট লিখেছেন কেন? দিনের পর দিন এসআইআর বিরোধিতা প্রচার আনন্দবাজার একদম তৃণমূলের থেকে নির্লজ্জ জায়গায় তুলে নিয়ে চলে আরো একটা কথা আপনাকে বলি, সম্মান, আপনার হয়তো মনে আছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি শুরুর দিকে যখন শিক্ষকরা অনশন করতেন, এই প্রেস ক্লাবের বাইরে তারা 27-28 দিন বসেছিলেন। একটা বড় মেইনস্ট্রিম মিডিয়া তাদের একটা জবাব দেয়নি। যখন আমরা ডিজিটাল মিডিয়া ঝাঁপিয়ে পড়লাম, একদম তখন হঠাৎ করে এদের ঘুম ভেঙে 2-3টে চ্যানেল। তোমাকে আমি একটা কথা বলি, আজকে বলতে একটু আত্মপ্রচার হয়ে যাচ্ছে, আমার আত্মপ্রচারের দরকার নেই, কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে কথাটা বলা দরকার। চাকরি দুর্নীতির প্রথম শহীদ কে জানো? সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তুমি হয়তো বলবে যে কি করে বলছেন। 2019 সালে পাথর প্রতিমার এক ভদ্রলোক, তিনি 11 লাখ টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়ে শেষ পর্যন্ত তার চাকরিটা হয়নি। তার স্ত্রী এবং তার ছেলে ফলস ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য। তো আমি সমস্তটা ফোনে খবর পেয়ে 2019, তখন সবে কাজ করেছি ডিজিটাল মাধ্যমে, তো আমি সেটাকে সম্প্রচার করি। ভদ্রলোক আমার বাড়িতেও এসেছিলেন, সমস্ত ডকুমেন্ট দেখি আমি বলি যে নূর আলী বলে একজন জেলা পরিষদের সদস্য ছিলেন, তারপরে ভাইপোর সার্কিট, তারা ভাইপোর সঙ্গে মুভ করতেন। আমি সেইগুলো দেখিয়ে বলেছিলাম এই ভাইপোর জঙ্গলরাজ কবে বন্ধ হবে। তার জন্য আই ওয়াজ অ্যারেস্টেড উইদাউট সার্ভিং এনি নোটিস। পুরুলিয়া নিয়ে যাওয়া, ফিজিক্যাল অত্যাচার, আমি পঙ্গু হয়ে যাওয়ার অনেকটা অংশ সেখান থেকেই, এবং 3 দিন জেল খেটে এসেছিলাম। কি চাকরি দুর্নীতি নিয়ে কথা বলেছি। যখন বেরিয়ে এসেছিলাম, আমি নাম বলতে চাইছি না, তারা আমার খুব ঘনিষ্ঠ সর্বাধিক প্রচারিত সংবাদ মাধ্যমের, তারা এখনো খুব স্বনামধন্য সাংবাদিক। আমি তাদের জিজ্ঞেস করেছি, আচ্ছা যে খবরটা আমি সম্প্রচার করেছিলাম, এই খবর কি আপনারা পান না? আমি প্রশ্ন করেছিলাম তাদের। 3 দিন ধরে আমাকে জেল খাটতে হয়েছিল কি না, আমি বলেছিলাম ভাইপোর এই চাকরির জঙ্গল, চাকরি বিক্রির জঙ্গল আজ কবে বন্ধ হবে দক্ষিণ 24 পরগনা, এই প্রশ্নটা ডকুমেন্ট দিয়ে করেছিলাম।
যে পুলিশ অফিসারদের দিয়ে করেছেন, আমার শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি মামলা লড়েছেন। সব্যসাচী চট্টোপাধ্যায় অসামান্য রোল প্লে করেছেন। আমার এন্টার টিম তারা অসামান্য কাজ করেছিল, এবং শেষ পর্যন্ত আমি 1 মাস আমি রাঁচি নয়, ঝাড়খণ্ডে গিয়ে লুকিয়েছিল এদের হাত থেকে বাঁচার জন্য। গোপন পথে মানে রাজ্যে ফিরেও কলকাতা একটা জায়গায় আমি আত্মগোপন করে কাটিয়েছি। একের পর মামলা শেষ করে দিয়েছিল আমাকে। তো সেই সময় সর্বাধিক প্রচারিত দৈনিকের একজন খুব বিখ্যাত সাংবাদিক আমাকে বলেছেন, শর্মাদা, এই খবর সম্প্রচার করলে প্রথমে আমরা যারা সংবাদ মাধ্যমে আছি আমরা কিন্তু বিপদে পড়ে যাবো। কেন বলে, এই কোটায় তো আমাদের একাধিক সাংবাদিকের ভাইয়ের বউ, ছেলে বৌমা, আত্মীয় স্বজন চাকরি পেয়ে গেছে। পার্থদা তাদের কাছ থেকে টাকা টানেননি, মানিক ভট্টাচার্য তাদের কাছ থেকে টাকা উড়িয়েছে। ফলে আমরা তো কথা বলতে পারবো না। আমাকে খুব একটা দামি কথা বলেছেন শিবম, আজকে বলছি, আমি একাধবার বলেওছি এটা। বলছে, আচ্ছা পার্থদা চাকরি বিক্রি করছেন কবে থেকে? অনেক দিন থেকে, টাইম সময়কাল বলতে পারবো না। তা বলছেন, ওর বারান্দায় যারা টাকার খাম নিয়ে বসে থাকতেন, আমরা যারা সাংবাদিক হিসেবে নাকতলা বাড়িতে যেতাম, আমরা তো জানতাম ওই লোকটা টাকা দিতে যাচ্ছে। আমরা কিন্তু বাইরে এসে বলিনি। আমরা যখন অফিসে এসে বলেছি, বলে চেপে যা। কেন চেপে যাবে? তার কোঠাতেও টাকা। একজন সাংবাদিকের কাহিনী শুনেছিলাম, আমার নিজের চোখে শুনিনি, কানে শুনিনি। বলেছেন, পার্থদা বোধহয় মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর বলেছে, আমার চেয়ে কি হবে কে জানে, আমার 14 না 16 জন কোটায় চাকরি দিচ্ছে। ফলে এরা তো কথা বলেনি। এরা যদি কথা বলতো তাহলে এত চাকরি প্রতারণা হতো, শতরঞ্জনের উদয় হতো। উপেন বিশ্বাস বলেছেন, তবে শতরঞ্জনকে আমরা চিনেছি, মামা ভাগ্নে গ্রামের কথা চিনেছি। কেন অন্নবাজার বলেনি? কেন বর্তমান বলেনি? কেন আজকাল বলেনি? কেন প্রতিদিন বলেনি? কেন নিউজ 18 বলেনি? কেন জি 24 ঘন্টা বলেনি? কেন এমনকি এবিপি আনন্দ বলেনি? আমি বলছি, এই যে নিজেদের সুবিধাবাদী অবস্থানের সংবাদ মাধ্যম নিয়ে গেছে, সেখানেই কিন্তু আজকে ডিজিটাল মাধ্যমের প্রাসঙ্গিকতা এসছে। আজকে শফিকুল, মানব গুহ, সদ্যশীল, রোজিনা, শিবম, সন্ময়রা একটা প্যারালাল স্রোত তৈরি করেছেন। আমাদের দিনের প্রতিদিনের যা দর্শক, সেই দর্শক সংখ্যা আনন্দবাজার পত্রিকার পাঠকের সংখ্যা থেকে অনেক বেশি, এমনকি এবিপি ডিজিটালের থেকে অনেক বেশি। এখন কারা সাংবাদিক? অনিন্দ্য জানা সাংবাদিক। আর কারা সাংবাদিক? ঈশানী দত্ত রায় সাংবাদিক। কারা সাংবাদিক? দেবদীপ পুরোহিত সাংবাদিক। কি তাদের ভূমিকা ছিল? কি দেবাশিস ভট্টাচার্যের কি ভূমিকা ছিল? ফুড কর্পোরেশনের কমিশনার হয়ে বসে আছে। যারা এই বিদেশ সফরের সঙ্গে যে গিয়েছিলেন, কি তাদের ভূমিকা ছিল? অনিন্দ্য জানা। সাম্প্রতিককালে এবিপি ডিজিটাল কি নোংরা ভূমিকা পালন করেছে, সে নিয়ে আমি করবো কাজ। দেখো, আমার কিছু হারানো নেই। আমি জীবনে সব কিছু ছেড়ে আমি দলীয় রাজনীতির বৃত্ত থেকে 2023-এর 6 ডিসেম্বর সরে এসেছি। আমার মনে হয়েছে বাংলার অসংখ্য প্রতারিত মানুষের, যারা চাকরি দুর্নীতিতে প্রতারিত, যারা বিভিন্ন সরকারি স্কিমে প্রতারিত, যারা বিভিন্ন ভাবে প্রতারিত, এমনকি কন্ট্রাক্টররা যারা প্রতারিত, বাংলার শিক্ষিত বেকার যারা প্রাইভেট টিউশনি করে রাত জাগে, তারা প্রতারিত। এদের জন্য কথা বলাটাই আমাদের কাজ। নতুন সরকারের কাছে আমাদের সেই দাবিটাই থাকবে, ডিজিটাল মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি হব না। আমি আজকে বলি, আমার সম্বন্ধে একটা খুব খারাপ রটনা আজকে শিবম, আজকে বলতে ইচ্ছে করছে বলে বলছি, তোমার পারমিশন নিয়ে বলছি, যে আমি কোঙ্কণ রেলওয়েজ এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলাম। তো অনেকে জানেন না, এটাকে রটানো হয়েছিল, এমনকি শাসক দলের এখন যারা শাসক হলেন তাদের তরফ থেকেও কোন একজন বিখ্যাত নেতা তিনি বলেছিলেন যে আমি মাসে নাকি 1 লাখ টাকা মাইনে পাই। আবার কুণালের মতো চোরচিটিংবাজ মুখপাত্ররা বলেছেন আমি 2 লাখ টাকা মাইনে পাই। 1 টাকাও মাইনে পাইনি কোনোদিন। নন অফিসিয়াল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এটা আমাকে করা হয়েছিল, দিল্লি থেকে করানো হয়েছিল। পশ্চিমবঙ্গীয় রাজ্যের নেতারা, কোনো নেতা জানতেন না আমাকে নন অফিসিয়াল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর করানো হয়েছিল। তার কারণ কেন্দ্রে দিল্লিতে যে সরকার আছে, সেই সরকারের মধ্যে প্রচুর আমার অ্যাডমায়ারার আছে, একদম প্রশাসনিক স্তরে। এবং পশ্চিমবঙ্গে একজন মানুষ আমার নামটা রেকমেন্ড করেছেন, আমার বলতে কোনো অসুবিধা নেই, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আমার নাম প্রেসক্রাইব করেছিলেন, এবং আমাকে নন অফিসিয়াল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর করা হয়েছিল। তার জন্য নাকি আমি 2 লাখ টাকা করে মাসে মাইনে পেতাম বলা হয়েছিল। আমি বলেছিলাম আরটিআই করে জেনে নিন না নন অফিসিয়াল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কোনো মাইনে আছে কিনা। আমার কাজটা ছিল ভার্চুয়াল মিটিং গুলো বাড়ি থেকে বসে অ্যাটেন্ড করতাম, এবং আমার অবজারভেশনটা রেলওয়ে বোর্ডকে পাঠাতাম। প্রচুর পরিশ্রম হতো, রাত জেগে আমাকে সেই কোঙ্কণ রেলওয়েজ এর
আমি যেটা দেখছি থার্ড এম্পায়ার হিসেবে আমার মনে হচ্ছে রেলওয়ে বোর্ডকে আমি পাঠাতাম। 3 বছর টার্ম ওভার হওয়ার পর আমার এক্সটেনশন চেয়েছিল মিনিস্ট্রি। মিস্টার সিং বলে এক বন্ধুকে আমাকে ফোন করে বলেছেন দ্য মিনিস্টার ওয়ান্টস ইউ টু কন্টিনিউ বিকজ ইউ হ্যাভ পারফর্ম ওয়েল। আমি তাদেরকে বলেছিলাম থ্যাংক ইউ সো মাচ, আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। কেন এটা মনে হয়েছিল আমার কোনো একটা জায়গায় আমি বেনিফিশিয়ারি হয়ে গেছি। নো, আমাকে আজ গিভেন দ্য অফার আমি তখন ভেবেছিলাম যে এটা বোধহয় নতুন কিছু কাজ, কিন্তু নতুন কিছু কাজ না। ওই বোর্ড মিটিং গুলো অ্যাটেন্ড করতাম, অ্যাটেন্ডের মধ্যে যে যে রিপোর্ট গুলো আসতো রিপোর্ট গুলো আমাকে অফিসিয়ালি পাঠাতো, সেই ডকুমেন্ট গুলো আমার কাছে এখনো আছে। তার ভিত্তিতে যা শুনতাম, আমার যা অবজারভেশন পাঠাতাম। গ্যালারিতে যেমন থার্ড এম্পায়ার যে নিয়ে বসে থাকেন, তার ভূমিকা থাকে যখন ক্রাইসিস আসে। এক্ষেত্রে সেটাও না, এক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় একজন থার্ড এম্পায়ারের থার্ড আই দিয়ে দেখার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের ব্যবস্থায় আছে, মেট্রো রেল কর্পোরেশনে আছে, বাইরের লোক আছে, সমস্ত কর্পোরেশন গুলোতে আছে। তো সেখানে আমাকে রাখা হয়েছিল। আমাকে স্যালারি কি দেওয়া হতো, প্রথম দিকে আমি মিটিং অ্যাটেন্ড করলে, তাও ফিজিক্যাল মিটিং বম্বেতে গিয়ে অ্যাটেন্ড করলে, 3 বছরে 3 বার গিয়েছিলাম, ব্যাঙ্গালোর, মুম্বাই আর জয়পুর। 3টে বোর্ড মিটিং হয়েছে, 10,000 টাকা করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেটার জন্য প্লাস ফ্লাইটের টিকিটের খরচা, থাকার হোটেলে, 5 স্টার হোটেলে থাকা। আমার কোনো একটা জায়গায় মনে হয়েছিল এটাও আমার করা উচিত। তাহলে আমি কোনোদিন বাড়ির বাইরে বোর্ডও লাগাইনি, কোনো গাড়িতেও স্টিকারও লাগাইনি। আমার মনে হয়েছিল যেটা আমার করা উচিত না, কারণ আমি যে কাজটা করছি সেটা মন দিয়ে করি, মমতা বিরোধিতা, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। না, আমি সরে এসেছি। আমি আজকে এই কথাটা বললাম কেন, যে বেনিফিশিয়ারিরা বাঙালির সব থেকে বেশি ক্ষতি করেছে। আমি তো বেনিফিশিয়ারি হয়ে গিয়েছিলাম, যে আমাকে বোর্ডের ডিরেক্টর করেছিল। পশ্চিমবঙ্গের কোনো বিজেপি রাজ্য নেতারা খোঁজ নিয়ে দেখতে পারো, শিবম, ডক্টর সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কেউ জানতো না আমাকে ডিরেক্টর করা হয়েছে। এখন কেউ ক্রেডিট নেয় না, আমি তো বলে দিয়েছি না, দিলীপ বাবু বলেছেন না, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বলেছেন। জিজ্ঞেস করে দেখতে পারো, মিলিয়ে নিতে পারো। আর আমি পয়সা পেয়েছি বোর্ড মিটিং এর জন্য, সেটাও জেনে নিতে পারো। আমি বেনিফিশিতে বেরিয়ে এসেছি। আমার মনে হয়েছে যে আমরা ডিজিটাল মাধ্যমে যারা কাজ করছি, শিবম, তোমাকে কোনো পার্টি টাকা দেয় না, কিন্তু বাজারে খবর যে তুমি বিজেপির কাছ থেকে টাকা পাও বা সিপিএম এর কাছ থেকে টাকা পাও। সন্ময় ব্যানার্জিকে শুভেন্দু অধিকারী টাকা দেয়, বাজারে খবর। শফিকুলকে শুভেন্দু টাকা দেয়, রোজিনা পেড আর্টিস্ট অফ বিজেপি, সব বলা হয়, মানব ঘো পেড আর্টিস্ট। আমাদের একটা রাজনৈতিক চিন্তা আছে, তোমার একটা চিন্তা আছে, আমার একটা চিন্তা আছে। আমার চিন্তায় না, আমি চিন্তা মুক্ত হওয়ার চেষ্টা করেছি। কোনো আদর্শ বাঁচানোর জন্য আমার কাজ করা না, আমার কাজ হচ্ছে বাংলার বাঙালির ডেভেলপমেন্ট। বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে স্লোগান হওয়া উচিত, আমার মনে হয়, তারা কি বলবেন জানি না, জয় বাঙালি, এটা বলা উচিত। নরেন্দ্র মোদী যখন ধুতি পাঞ্জাবি পরে কালকে গিয়েছেন, আমার খালি মনে হচ্ছিল এটা বাঙালির জয়। ওরা জয় বাংলা করে পশ্চিম বাংলাদেশ করতে চেয়েছিল। আমি বলছি বিজেপি বলুন না জয় বাঙালি, জয় শ্রীরাম, জয় বাঙালি বলুন। বাঙালিকে জিততে হবে, সেটা এট দ্য এন্ড অফ দ্য ডে দরকার। বাঙালিকে হারিয়ে দিয়েছিলাম। আমি একটু কয়েকটা কথা বলেছি। বাঙালি সব থেকে বড় ক্ষতি করেছে দুটো শ্রেণী। একটা শ্রেণী আমি বলবো যে তারা 1,500 টাকা পেয়ে বেনিফিশিয়ারি হয়ে গেছে। ঠিক আছে, দিদি তো দিচ্ছেন, অন্য কেউ দেবেন না। কিন্তু হায়ার লেভেলে যে বেনিফিশিয়ারিটা, এটা নিয়ে কেউ আলোচনা করে না। সেটা উপর লেভেলে যে বেনিফিশিয়ারিটা আদায় করছে, এইটা কিন্তু বড় মারাত্মক, সাংঘাতিক। সেটা হচ্ছে বেনিফিশিয়ারিটা হচ্ছে কবি শ্রীজাত, কবি জয় গোস্বামী, পরমব্রত, রঞ্জিত মল্লিক, আমি 4টে নাম বললাম, কবি সুবোধ সরকার, আরো কত নাম বলতে পারি, আমি বলছি না। এরা কিন্তু বাঙালির মননে মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল সত্তাকে শেষ করার জন্য এরা কাজ করেছে। জয় গোস্বামী শিশু সাহিত্য পরিষদের সভাপতি, নীল আলো জ্বালানো গাড়ি, তার মেডিকেল বিল নবান্ন থেকে পেমেন্ট করা হতো, আমি ডকুমেন্ট পেয়েছিলাম। আমি কবি সত্তাকে অস্বীকার করছি না, কিন্তু তিনি যখন বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি একটা মহাপুরুষ দেখি, তখন আমার মনে হয় ডিভিডেন্ড পেমেন্ট হচ্ছে। কবি শ্রীজাত, তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা অসমে দুর্ভাগ্যজনকভাবে আক্রান্ত হয়েছিলেন। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করার পর থেকে তার সত্তা চলে গেল, মমতার মধ্যে তিনি ঈশ্বর দেখলেন। তোমার পরমব্রত, দেউচা পাচামির হেড, অনুব্রত মণ্ডলের প্রশংসা করছেন পরমব্রত, ঋত্বিক ঘটক ওপর থেকে দেখে বোধহয় কাঁদছেন। রঞ্জিত মল্লিক কন্যা ডিভিডেন্ড পেয়ে গেল, রাজ্যসভার সদস্য। ফলে তো বাঙালি মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল সত্তাকে এরা মেরেছেন। আর যেটা মেরেছেন সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। কারা এরা?
সংবাদ মাধ্যমে নামগুলো একটা একটা করে অনিন্দ জানা, হুম। বলবো সব ইতিহাস, বলবো কারা কি ডিভিডেন্ড পেয়েছেন, দেবাশিস ভট্টাচার্য কি ডিভিডেন্ড পেয়েছেন, দেবদীপ পুরোহিত কি ডিভিডেন্ড পেয়েছেন আমরা দেখেছি, হুম। বিশ্ব মজুমদার কি করেছেন, কিংসুক প্রামাণিকরা কি করেছেন। হুম। এরা কিন্তু বাঙালির অন্ধকারটাকে নামিয়েছেন, এখান থেকে মুক্তি পেতে হবে। সেইখানে কিন্তু আমাদের ডিজিটাল মাধ্যমের শফিকুল বলো, শিবম দাসদের বড় ভূমিকা। ইয়ে মানব এখন বিধায়ক। বিধানসভার বিধায়ক হয়ে গেছে, হুম। ফলে মানব নিশ্চয়ই কাজ করবে। হুম। শিবম, সদ্যশীল, রোজিনা, শফিকুল এদের অনেক বড় ভূমিকা এবং আমারও ভূমিকা। এবং আমি বলছি আমি সরকারের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। হুম। সরকার যদি আমাকে বলেন এই দায়িত্বটা নিয়ে আপনি প্রেসার গ্রুপে আমাদের পরামর্শ দিন, বলবে না সরকার। আমি যেহেতু সরকারের ক্রিটিকও, সমালোচক, আমি সিবিআই কেন কাজ করিনি, ইডি কাজ কেন করিনি, এনআইএ কাজ করিনি, আমি বারবার সমালোচনা করেছি দেখি। তাতে সিপিএম খুব খুশি হয়েছে, সিপিএম বলছে এই তো দেখুন সন্ময় বাবু বিজেপি ফোল্ডের লোক এটা বলেছে। আরে যা সত্যি তাই তো বলেছি, অস্বীকার কোথায়? আমি যেটা মনে হয়েছে বলছি। কিন্তু সিপিএম এর যারা সমালোচনা করছে না, সিপিএম আমার কিন্তু খুব ভালো বন্ধু। এবার এইটুকু লাইন কোট করে সবাই করবে, কারণ আমি বামপন্থীদের খুব শ্রদ্ধা করি, কারণ তাদের মধ্যে শিক্ষা পড়াশোনা ভীষণ ভালো আছে, অনেকের মধ্যেই আছে, সবার মধ্যে নেই, অনেকের মধ্যে আছে। আমি তাদের ব্যক্তিগতভাবে খুব রেসপেক্ট করি। যেমন আমার কাছে খুব রেসপেক্টের মানুষ হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি ভীষণ ভালোবাসি। কবি বলবো না, সুজন চক্রবর্তী আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। আমি পছন্দ করি শতরূপ, সৃজন, কলতান, দীপশিতা, মীনাক্ষী, এদের খুব পছন্দ করি। আমি খুব অ্যাডমায়ারার, যে যা বলি। কলতান পানিহাটিতে দাঁড়িয়েছিল, আমি বলছি জামানত বাঁচানোর লড়াই লড়ছেন, কিন্তু কলতানকে ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি। সৃজনকে আমি ভীষণ পছন্দ করি, এর জন্য বিজেপির লোকজন বলবে এই তো সর্বমুখ গায়ে বামপন্থী। কিন্তু যা সত্যি বলতে অসুবিধাটা কোথায়? কিন্তু বামপন্থীদের কাছে আমার একটা প্রশ্ন, তোমার মিডিয়ার মাধ্যমেই বলছি, তোমার প্রচুর বামপন্থী দর্শক আছে। আচ্ছা, আমি তো বলতে পারি যে সিবিআই, ইডি বিকিয়ে গেছে, এরা রাজ্যের কালপিটদের প্রতি বিচার করেনি, অভয়ের জাস্টিস সীমা পাহুজা সম্পাদনারা করেননি। বুক বাজিয়ে বারবার চিৎকার করে বলতে পারি। আচ্ছা, আপনারা কেন বলতে পারেন না অধীর চৌধুরীর মাইক্রোফোন কেড়ে নেওয়াটা মোহাম্মদ সেলিমের অন্যায় হয়েছিল আব্বাস সিদ্দিকীকে মাইক্রোফোন দেওয়ার জন্য? আপনারা কেন বলতে পারেন না যে মোহাম্মদ সেলিম যখন হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটা অন্যায় হয়েছিল? প্রকাশ্যে কেন বলতে পারেন না? কেন বলতে পারেন না আজকে কংগ্রেস বন্ধু কালকে শত্রু, কালকে শত্রু আজকে বন্ধু? আপনারা কেন বলতে পারেন না যে ইন্ডি জোটে মমতা থাকলে আমরা থাকবো না? আজকে সারা ভারতবর্ষ এমন একটা পরিস্থিতিতে গেল, সারা ভারতবর্ষে একটা রাজ্য আছে বামপন্থী সরকার নেই, এটা খারাপ। আমি বলছি এই যে দুজন বামপন্থী সদস্য বিধানসভায় গেছেন, আমি জানি না সুজন বাবু, সেলিম বাবুরা বা শতরূপরা কতটা খুশি হবে, আমি খুব খুশি হয়েছি। তার কারণ মাল্টি পার্টি ডেমোক্রেসিতে সব পার্টি রিপ্রেজেন্টেশন দরকার। তৃণমূল বিরোধিতা করতে গিয়ে 50-50 বিজেপির সঙ্গে খেলতে গিয়ে না সিপিএম ডুবেছে। এবার তুমি বল, আমি অনেক বকে ফেললাম। রাইট। শোনো, আমার একটা প্রশ্ন থাকবে, শেষ প্রশ্ন থাকবে, যে এই পার্টিকুলার ইস্যুতে যে এই যে মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা ভালো, অভ্যাসটা থেকে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবতীয় দুর্নীতি নিয়ে যে আপনি আওয়াজ তুলেছেন, সাধারণ মানুষ তো প্রশ্ন করছে জেল যাত্রা হতে পারে, এত দুর্নীতির রেজাল্ট কি হতে পারে? আপনি কি এক্সপেক্ট করছেন আজকে? সেটা দ্য পার্টি হ্যাজ টু ডিসাইড, যে সরকার এসছে তাকে আপনার কি এক্সপেকটেশন হওয়া উচিত? এক্সপেকটেশন তো সরকারের কাছে থাকবে, মমতার জেলের মধ্যে থাকা দরকার। মমতা সিম্প্যাথি পাবে, নির্বাচন তো হয়ে গেছে, আর কিসের সিম্প্যাথি? চাকরি চোরের নেতৃত্ব উনি, ওর সমস্ত সিকিউরিটি যতটুকু দরকার তাছাড়া সমস্ত সরিয়ে দেওয়া উচিত। কেন কালীঘাটের মানুষ ভোগ করবেন এই যন্ত্রণা? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে রাস্তা এনক্লোজ থাকবে? ওকে প্রোটেকশন দেওয়া, কিন্তু প্রোটেকশন দেওয়া মানে রাজ্যের সমস্ত অর্থ শক্তি ওখানে ব্যয় হবে। ওরা যা ক্ষতি করেছেন পশ্চিমবঙ্গে, জাহাঙ্গীর, কাইজা, শৌকত, মুদাসসার, সেলিম সব জেলে থাকা উচিত। কেন বাইরে আছে? আমি তো কেন্দ্রীয় সরকারের কাছে বারবার প্রশ্ন করেছি, আজও করব। আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে 5 বছরের রাষ্ট্রবাদী সরকার দেখাও। অনেক দিন খারাপ কেন্দ্র বিরোধিতা করতে গিয়ে 34 বছরে এট দ্য এন্ড অফ দ্য ডে বুদ্ধদেব বাবু বুঝেছিলেন যে না, বড্ড বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। বুদ্ধদেববাবু রিভাইভালটা চেষ্টা করেছেন। আমি বলছি তৃণমূল কংগ্রেস সেই কেন্দ্র বিরোধিতা করতে গেল। আজকে কিভাবে আসাম এগোচ্ছে, কিভাবে উড়িষ্যা এগোচ্ছে, কিভাবে উত্তরপ্রদেশ এগোচ্ছে। নরেন্দ্র মোদীর যদি হাত থাকে, ব্লেসিংস এর হাত, আমি বলছি পশ্চিমবঙ্গ এগোবে। দেখি না 5 বছর বিজেপিকে দেখি না, যদি 5 বছর বিজেপি ভালো না কাজ করে তাহলে সরিয়ে দেওয়া যাবে। আমি বহু বামপন্থীকে বুঝিয়েছি, বহু বামপন্থী শুনেছেন, বহু বামপন্থী বুঝতে চাননি। না পানিহাটিতে এবার কলতান বলে চেঁচিয়ে বেড়েছে না। আমি যখন সমালোচনা করেছি কলতানের লড়াই, জামানত বাঁচাতে পারবেন কি পারবেন না তার সঙ্গে, তারা বলেছেন তুই দালাল। বেশ দালাল, কিন্তু
4 তারিখের পর রেজাল্টটা মিলিয়ে নেবেন। কি হলো আলটিমেটলি? কলতানের মতো ভালো ছেলেকে নিয়ে এসে বলি করা হলো পানিহাটি। কিছু দরকার ছিল না। যেমন আমি ব্যক্তিগতভাবে অভয়ের মাকে আমি পরিষ্কার বলেছিলাম নির্বাচনে দাঁড়ানোর পর, আপনার কলতানের বিরুদ্ধে বা সিপিএম এর বিরুদ্ধে সমালোচনা করা ঠিক না। আপনি অভয়ের মা হিসেবে নির্বাচনটা লড়বেন। শুনেছিলেন পরবর্তীকালে কোনো কোনো সময় একটু সন্তানহারা মা তো তার ভুল ত্রুটি হয়েছে, কিন্তু সিপিএম কেন এইভাবে অ্যাটাক করলো কি অভয়ের মাকে? দরকার ছিল না, বলতে পারতেন না আপনাকে নিয়ে আমি কোনো কথা বলবো না, বলবো না। আমাদের এই লড়াই সিপিএম করলো না। আজকে পানিহাটিতে সিপিএম এই যে মুক্তব্রে পড়লো না, এটা সিপিএম তো ক্ষতি হলো, এটা কিছুতেই এরা বুঝলো না। কলতান লড়েছেন, কিন্তু এই সত্যিটা অস্বীকার করবো কেন? কৌস্তব বাগচি, সজল ঘোষ, অগ্নিমিত্রা বলরাও সেদিনকে অসামান্য ভূমিকা পালন করেছে। সেদিন রাতে আমরাই ছিলাম বলে গান গাইলেন তো, কিন্তু সেদিন রাতে মানে আজকের দিনে তো আপনারা রইলেন না পানিহাটির মাটিতে। এটা দুঃখ, কিন্তু আমি বলছি বামপন্থীদের প্রতি দুঃখ। বামপন্থীদের কাছেও একটা এক্সপেকটেশন থাকে। আমি দাস ক্যাপিটাল পড়েছি, আমি কার্ল মার্কসের ম্যানিফেস্টো পড়েছি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমি কোনো ওই মানে আদর্শ বাঁচিয়ে রাখার জন্য সামাজিক কাজ করি না, আমি দলীয় রাজনীতি সংগঠনের বৃত্তে বেরিয়েছি। কিন্তু আমি চাই যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের জীবনটাকে বদলে দিক। অসংখ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমস্ত বকেয়া রিলিফ গুলো দিক, ডিআরএ গুলো দিক, ডিএটা দিক। আইনজীবীদের পেছনে কোনো পয়সার খরচা যেন না করে। আইনজীবীরা তারা স্বাধীনভাবে অনেক টাকা রোজগার করতে পারবেন। কপিল সিব্বল, মনু সিংভি থেকে শুরু করে যত বড় বড় মেনকা গুরুস্বামী, শ্যাম দিওয়ান, লুথরা, সিদ্ধার্থ লুথরা, তারা এমনিতেই অনেক টাকা রোজগার করতে পারবেন। আইপ্যাকে চোরেদের বাঁচানোর জন্য তাদের টাকা দেওয়া উচিত নয়, এটা বন্ধ করুন। আমি চাই প্যারা টিচাররা সম্মানজনক অন্য রাজ্যের মতো মাইনে পান। কন্ট্রাকচুয়াল যারা ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টেড টিচার, তাদের জীবনটা দেখা হোক। সিভিক ভলেন্টিয়ার যারা ভালো কাজ করবে তাদের কনস্টেবল করা হোক। অসংখ্য পুলিশের কর্মচারীর পদ ভ্যাকেন্ট, তাদের রিক্রুটমেন্ট করা হোক। শিল্পায়ন আসুক, ইন্ডাস্ট্রি আসুক, 15 বছর ধরে যেটা বিলীন হয়ে গেছে, নরেন্দ্র মোদীকে ধরে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী অন্তত সেটাকে নিয়ে এসে করুন। পরিযায়ী 65 লক্ষ পরিযায়ী বাঙালি তারা বাংলার ঘরে ফিরুক, এবং মা বোনেদের সুরক্ষিত হোক। আর ভাতার রাজনীতিটা নিয়ন্ত্রিত করা হোক, বন্ধ করা যাবে না। গরিবের থেকে গরিব মানুষরা পান। আজকে কেন বলো তো, আমি এই প্রশ্নটা করছি আজকে, সরাসরি করছি মনের ভেতরে। আমি তোমার ইন্টারভিউ দীর্ঘায়িত করে ফেলছি, কেটে দিও দরকার বলছি। রেশন কেন বলো তো? 6 কোটি 2 লক্ষ মানুষের নাম এন্ট্রি ছিল, 1,89,00,000 বাদ গেছে। সব মিলে 9 কোটি মানুষের নাম রেশন কার্ডে ইনভলভ। সবাই কি, তুমি আমি কি রেশন না তুলে খেতে পাবো না? তাহলে আমাদের নাম রেশন কার্ডে থাকবে কেন? এটা ভাবতে হবে নতুন সরকার। নতুন সরকার অ্যাবসলিউট ম্যান্ডেট পেয়েছে, এইবার কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা। আমার খুব ইন্টারেস্টিং, আমি বিধানসভায় বহুদিন আগে বিধানসভার ভেতরে সেশন দেখতে গেছিলাম। এইবার আমি একটু বিধানসভায় সেই দিন গ্যালারিতে থাকতে চাই যেদিন দেখবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম এর হয়ে স্পিকার, আর অপরপক্ষে সজল ঘোষ, কৌস্তব বাগচি, মানব গুহ, তরুণজ্যোতি তেওয়ারি, আরো নামগুলো মনে পড়ছে না, যারা সন্তু পান, এদের ভূমিকাটা। আর তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হয়তো সিপিএম এর হয়ে গলা পাঠাচ্ছেন। আমার সেই সেশনটা একটু দেখার ইচ্ছে রইল আজকের দিনে দাঁড়িয়ে। অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গবাসী নতুন পরিবর্তনের বাংলায় বিধানসভায় চর্চা দেখার জন্য উদ্গ্রীব। নতুন স্বপ্ন যারা তারা দেখেছেন নতুন সরকারের প্রতি, সরকারও সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একযোগে কাজ করবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য আর আপনারা সবাই, আমরা আপনাদের কাছে সবার কাছে শিবমকে একটু এনার্জি দেবেন। শিবম লড়াইয়ের ময়দানে থাকে, দৌড়ে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমার খুব ভালোবাসার সাংবাদিক। আমি 3 জনকে খুব একটু অন্য ক্যাটেগরিতে দেখি, তার মধ্যে শিবম একজন। অসামান্য ভালো কাজ করেন, এমন ভালো পডকাস্ট করেন, অনেক দেখতে পারি না, যেগুলো দেখি আমার মনে হয়েছে বাংলার সাংবাদিকতায় যখন বিকিয়ে যাওয়া সাংবাদিকতা রয়েছে, দেবদীপ পুরোহিত, অনিন্দ জানা, কিংসুক প্রামাণিক রায় এ রাজ্যে যখন সাংবাদিক, সেই রাজ্যে শিবম দাসের মতো নক্ষত্র, সাংবাদিকতায় নক্ষত্র আমি ওকে বলি। সবসময় ভালো কাজ করে তাও বলি না, কিন্তু ও আমার কাছে খুব আদর্শ। অবশ্যই বাংলা বার্তা দেখুন, না দেখুন, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলটা কিন্তু দেখবেন। একটা ছোট্ট অনুরোধ। অবশ্যই অসংখ্য ধন্যবাদ সন্মাদা। ধন্যবাদ আপনাদেরও। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন সন্মাদার এইসব কথা। ধন্যবাদ।